সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনৈতিক বিষয়াদি নিয়ে। এই জন্য আমরা আলোচনার জন্য তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স, আছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, আরও আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। স্বাগত আপনাদের তিনজনকেই। জনাব ইমরান সালে প্রিন্স, গত কয়েকদিন যাবতই রাজনীতিতে কয়েকটি বিষয় আলোচিত হচ্ছে। বিশেষ করে আমি বলবো যে গ্যাস নিয়ে অনেক কথা হচ্ছে। সরকার শিল্প খাতের গ্যাসের দাম বাড়িয়েছে। আজকে আপনার দলের মহাসচিব বলেছেন যে ক্ষমতাসীনদের দুর্নীতি আর চুরির কারণে গ্যাস ও নিত্যপণ্যের দাম বেড়েছে। হঠাৎ করে আপনাদের এই অভিযোগ কেন? ধন্যবাদ আজকের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। হঠাৎ করেই এই অভিযোগ কিন্তু তা নয়, আমরা কিন্তু এটা ক্রমাগত বলেই আসছি যে এই যে আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, চাল, ডাল, তেল, চিনি, লবণ সহ প্রত্যেকটি জিনিসের দাম যে বেড়ে গিয়েছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে দফায় দফায়, আপনার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, সারা পৃথিবীতে এক ধরনের, তারপর বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সবকিছু এগুলো সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং ভ্রান্ত নীতি কারণে কিন্তু হয়েছে। হ্যাঁ, বিশ্বের সংকট তো আছেই, সংকট থাকবেই। সংকটকে মোকাবেলা করার জন্য তো আপনার প্রস্তুতি থাকতে হবে। সেই প্রস্তুতি কি আপনার আছে? আপনার রিজার্ভ নাই, রিজার্ভের টাকা গেল কোথায়? রিজার্ভের টাকা দিয়ে আপনি মেগা প্রজেক্টে টাকা ঢালছেন, বিভিন্ন এই যে কি বলে বিদ্যুৎ কেন্দ্রে টাকা ঢালছেন, সেখানের মাধ্যমে দুর্নীতি করে সেই টাকাগুলো আবার আপনারা পকেটস্থ করে নিয়ে যাচ্ছেন। তো সেই কারণেই তো আপনার বিদ্যুতের জন্য জ্বালানি তেল আনতে পারছেন না। অন্যান্য দেশ সেটাকে মিট আপ করছে কীভাবে? তো সেটার জন্য তো আপনারা আপনারা বলতে আমি সরকারকেই বুঝাচ্ছি, সরকার তারা দুর্নীতি করেছে বলেই, দুর্নীতির কারণেই তো রিজার্ভ শূন্য হয়ে যায়, রিজার্ভের টান পড়েছে, এবং সেই কারণেই তারা জ্বালানি আনতে পারছে না। জ্বালানি আনতে পারছে না বলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। সেই জন্য বিদ্যুৎ উৎপাদন না হওয়ার ফলে আপনার বিদ্যুতের সংকট তৈরি হচ্ছে, উৎপাদন হ্রাস পাচ্ছে, জ্বালানি তেলের মানে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে যে গ্যাসের দাম যে বাড়ানো হলো, এই যে তো খুচরা চালাকি, এই চালাকিটা কিভাবে করা হয়েছে? আপনারা কিন্তু সরকার তো বলছে যে ভর্তুকি দিয়ে তাদের আর এই মুহূর্তে এই মানে এটি চালানো সম্ভব নয়। এইটা এই সরকারকে ভর্তুকি দিতে হবে, আমাদের মতো দেশে ভর্তুকি দিতে হবে। সরকার যতই বলুক না কেন, আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য মানে ভর্তুকি দিতে হবে। আপনার ব্যবসা বাণিজ্য আমার গৃহস্থলীতে দিতে পারে না, তাহলে তো আপনার প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে। সরকারের যে রিজার্ভটা নষ্ট করলো কেন? রিজার্ভ নষ্ট হওয়ার কারণেই কিন্তু আপনার এই জ্বালানি আনতে পারছে না, গ্যাসের কাঁচামাল নিয়ে আসতে পারতেছে না, গ্যাস উৎপাদন করছে না। আপনার গ্যাস ক্ষেত্রগুলো আপনার গত কয়েক বছরে আপনার তারা কি এটা গ্যাস ক্ষেত্র উন্মুক্ত করেছে? সেখানে গ্যাস উত্তোলন করার ব্যবস্থা করেছে? করে নাই। তো এগুলি তো সরকারের অব্যবস্থাপনা। আমরা বলেছি যে সরকারের এইসব অদূরদর্শিতার কারণেই কিন্তু আজকে এই অবস্থা হচ্ছে। আজকে আপনার এই যে আমরা দুর্নীতি বা টাকা পাচার যে হচ্ছে, আমরা তো নতুন বলছি না, তা আগের থেকেই বলছি। এখন দেখা যাচ্ছে লন্ডনে আপনার বাড়ি ঘর কিনতেছে, আপনার দুবাইয়ে কিনতেছে, এখন শুধু সেকেন্ড হোম মালয়েশিয়া না বা বেগমপাড়া শুধুমাত্র কানাডাতে না, আপনার আমেরিকার বাংলা নিউজ পেপারে বের হয়েছে যে নিউ ইয়র্কের অলিতে গলিতে আপনার মন্ত্রী, এমপি, ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের বাড়ি ঘর অলিতে গলিতে। এটি হয়তো এখন আমাদের চোখে খুব বেশি পড়ছে, আগেও ছিল। আপনারা এই ধরনের বিষয়গুলো আগে কিন্তু আসে নাই, আগে থাকলেও সেটার ছিল না আমি বলবো না, একেবারেই হয়তো মানে কম, এটা চোখে দেখা যেত না। কিন্তু আজকে আমেরিকার নিউজ পেপারে বের হচ্ছে যে নিউ ইয়র্ক শহরের অলিতে গলিতে বাংলাদেশের মন্ত্রী, এমপি, নেতাদের বাড়িঘর। জি, আসবো আপনার কাছে। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, হঠাৎ করে গ্যাসের দাম বেড়েছে এবং সেটা প্রায় 2.5 থেকে 3 গুণ।
এবং শিল্প খাতের এই গ্যাসের মূল্য বৃদ্ধির ইম্প্যাক্ট নিশ্চয়ই জনজীবনে আসবে। এখন এই মুহূর্তে রাজনৈতিক যে বিএনপির মহাসচিব যে কথাটি বলেছে, অব্যবস্থাপনা আছে বা দুর্নীতির কথা অভিযোগ উনি করেছেন, এবং দুর্নীতি, এবং উনিই বলেছেন যে দুর্নীতি এবং চুরির কারণে গ্যাস এবং নিত্যপণ্যের দাম বাড়িয়েছে সরকার। এবং আমরা তো জানি যে সরকারের হাতে এই মুহূর্তে অর্থনৈতিক যে সংকট আছে সেটি তো আছেই সামনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহযোগবৃন্দ, এনটিভির যারা অনুষ্ঠান দেখছেন। আমাদের মূল্য বৃদ্ধির কারণটা কেন, এটা কিন্তু সবাই বুঝতে পারছেন। বিএনপিও বৈধ অবৈধভাবে অনির্বাচিতভাবে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। একটা বৈশ্বিক বাস্তবতায় আমাদেরকে এটা করতে হচ্ছে। দেখুন, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে কোথাও বিদ্যুৎ সংকট নেই। গত বিশ্বকাপ গিয়েছে, যদি বিশ্বকাপ চলা, ফুটবল চলার সময় যদি বিদ্যুৎ না থাকতে, সেটা সৌভাগ্যের বিষয় যে বিশ্বকাপটা হয়েছে একেবারে একদম শীতের ভরা শীত তখন, দেখুন, যার জন্য বিদ্যুৎ, গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, আমরা যারা সাধারণ গ্রাহক পর্যায়ে কত পার্সেন্ট ব্যবহার করি আপনি জানেন, এটা কিন্তু 12 ভাগেরও কম লোডশেডিং ছিল। ওটা বলতে চাই না, এখন আর লোডশেডিং হচ্ছে না, লোডশেডিং হচ্ছে না। এটা বলার জন্য বলা, কারণ আমেরিকাতে, উনি তো আমেরিকার অলিগলির কথা বললেন, আপনি আমেরিকার যে কোনো দোকানে যান, এখন যে কোনো জিনিস 60 থেকে 80% বেড়ে গেছে। লন্ডনে যান, খাদ্যদ্রব্যের সমস্যা, আটা পাওয়া যাচ্ছে না, রুটি পাওয়া যাচ্ছে না। আমরা তো বলবো বাংলাদেশে এখন পর্যন্ত নিত্য ব্যবহার্য কোনো জিনিস পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। না, সেটা বলা নেই। এবার আসেন কয় ক্ষমতায়, হ্যাঁ সমস্যা হচ্ছে। এখন এই যে ভর্তুকির ব্যাপারটা আসছে, দেখুন সরকার কিন্তু তার বাজেটের একটা বিরাট অংশ ভর্তুকি দেয় বিভিন্ন সেক্টরে। আজকে যে আমরা কৃষিখাতে স্বয়ংসম্পন্ন হচ্ছি, খাদ্য আমদানি করতে হচ্ছে না, এটা কিন্তু সার বলেন, এগ্রিকালচার পণ্যতে আমাদের একটা বিরাট ভর্তুকি দিতে, গত বাজেটও কিন্তু 27,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে সারে, তাই না? এই যে অবশ্যই সরকার ভর্তুকি দিতে হয়েছে এই কারণে যে সারের দাম ওয়ার্ল্ড ওয়াইডই এটা বেড়ে গেছিল অনেক কারণে, এজন্য আমরা ভর্তুকির পরিমাণ বেড়েছে। আমরা তো আর অস্ত্র আমদানিতে ভর্তুকি দেই না, সে অবস্থা নাই। এখন শিল্প কারখানায় যে গ্যাসটা ব্যবহার করা হচ্ছে, সরকার তো দীর্ঘমেয়াদী এটা দিতে পারে না। দেখুন, গত টার্মে যখন গ্যাসের দাম বৃদ্ধি করা হয়, তখন কিন্তু সরকার বলেছিল যে আমরা 6 মাস বৃদ্ধি করি নাই, কিন্তু এখন আর এত পরিমাণ 30-40 হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার সরকার অবস্থা নেই। না, সেটা কি ইন্ডিকেট করে কি না যে সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো না? এই ইন্ডিকেটটা করে এই যে ব্যবসা, সরকার নিজে ধন্যবাদ দেই, সরকার নিজে বাড়াতে চায় নাই, যে বাংলাদেশ কোন দেশ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের সরকারের তো ভালোই সিদ্ধান্ত নিচ্ছে, না আমরা আমাদের কোনো সমস্যা হলে সেটা জনগণের সাথে শেয়ার করব। হ্যাঁ, জনগণের উপর চাপ পড়ছে, কিন্তু এটা দেশের সাথে মেনে নিতে হবে। কিন্তু কিভাবে মানবে? জনগণের মানার অবস্থা আছে, আসবে আপনার কাছে আবার ভর্তুকি দেবে না, তাই না? এটার লিমিটেশন আছে। না, কোন খাতে তো আপনাকে দিতেই হবে। সেই বাজেটও দেখবেন আপনি 30% ভর্তুকি খাতে চলে যাচ্ছে, কারণ এইসব বিভাগগুলো সচল রাখতে হবে, না হলে কিন্তু দেশে নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যাদি পাওয়া যেত না। হ্যাঁ, সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অনাবশ্যক জিনিস আমরা কিন্তু আমদানিতে আমরা বাধা, নিরুৎসাহিত করা হচ্ছে, যে সব জিনিস আমদানি করা যাবে না, দেশীয়। সেটি করেছেন আপনার ডলার সেফ করার জন্য, সেই ব্যবস্থা করতেই হবে। জি, নিশ্চয়ই। অ্যাডভোকেট রিয়াজুল, আপনার কাছে শুনতে চাই। রেজাউল, সরি। এই সরকার ক্ষমতা আসার পরে 5 দফা গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, এবং এটা যদি শতাংশ হিসেবে বিবেচনা করা হয় তাহলে 154%, 74% বৃদ্ধি হয়েছে। এখন নতুন করে শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে।
স্বাভাবিকভাবে এটার প্রভাব কিন্তু জনগণের উপরে পড়বে, কারণ শিল্প প্রতিষ্ঠানে যে পণ্যটা উৎপাদন হবে সেই পণ্যটা গ্যাসের দাম বাড়ার সাথে সাথে পণ্য উৎপাদনের দামও বেড়ে যাবে এবং এগুলা বেশি দামে আমাদের কিনতে হবে। গত আগস্ট মাসে যখন জ্বালানি তেলের দাম বাড়ানো হলো তখন একতরফা মূল্যস্ফীতি হয়েছে এবং প্রত্যেকটা মানুষ এটা সাফার করতে হয়েছে। আজকে ক্যাবের একটা আসছে আমাদের সংবাদপত্রগুলোতে, জরিপ আসছে, সেখানে দেখা গেছে যে আপনার ভোজ্য তেল 47.47% বেড়েছে, মোটা চাল এবং সরু চাল মিলে প্রায় 17-18% বেড়েছে, মানে টোটাল 11 ভাগ 11 মানে পার্সেন্ট সমস্ত মানে পণ্যের দাম বেড়েছে। এখন ভোজ্য তেলের দাম কিন্তু মাঝখানে কমানো হয়েছে, কমানোর পরেই গড়টা এটা কিন্তু কমানো হয়েছে আসছে দুইবারে। এখন প্রশ্নটা হলো মধ্যবিত্তের যে আয়, এই আয় সীমাটা কিন্তু বাড়ে নাই, ফলে তার ক্রয় ক্ষমতাটা কমে গেছে। এই ক্রয় ক্ষমতা কমার কারণে মানুষ একটা দুর্ভোগের মধ্যে পড়ছে। এখন প্রশ্ন হতে পারে যে এই অবস্থায় বৈশ্বিক কারণে, করোনার কারণে এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে, এটা কিছুটা সত্যতা তো অবশ্যই আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু আমরা আজকে যে ডলার সংকটে পড়লাম, এটাকে আমরা একটু সচেতন হলে এটার থেকে আমরা রেহাই পেতে পারতাম বলে আমি মনে করি। জি, জনাব রেজাউল, আপনি আলোচনা করছিলেন ডলার সংকটের কথা বলছিলেন। ডলার সংকট তো অনেক কারণে হয়েছে দেশে, কিন্তু আপনি যদি মানি লন্ডারিংয়ের এই ব্যাপারটা দেখেন, মূল আমি মনে করি এই টাকা ট্রান্সফারের কারণে এই জিনিসটা আরও সংকট হয়েছে। টোটালি বাংলাদেশে এ পর্যন্ত যে মামলা হয়েছে এটার একটা পরিসংখ্যান আমি দিতে চাই। 752টা মামলা হয়েছে মানি লন্ডারিং। এর মধ্যে আমরা এই রাজনৈতিক টেবিলে বসে রাজনীতিবিদ, এমপি, মন্ত্রীদেরকে আমরা বেশি করি, কিন্তু পরিসংখ্যান বলছে যে 506টা মামলা হয়েছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর বিরুদ্ধে, এবং ব্যাংকের শীর্ষ কর্মকর্তা এবং ব্যাংকের পরিচালনা পরিষদের সাথে যারা ছিল তাদের বিরুদ্ধে 33টা মামলা আছে। আর রাজনৈতিক নেতা, এমপি যারা মানে রাজনীতি করে ব্যবসা করে, এটার সাথে অনেকে জড়িত আছে, এটা 506-এর মধ্যে হয়েছে। কিন্তু এমপি, মন্ত্রী এই লেভেলে এই পর্যন্ত মামলা হলো 56। এখন এই যে বিশাল মামলার বহর এবং এই মামলাগুলো প্রমাণ করে যে একটা বিশাল অঙ্কের টাকা দেশ থেকে চলে গেছে। এর বাইরে এমন অসংখ্য মানি লন্ডারিং হয়েছে যেগুলো মামলার আওতায় আসে নাই। তার বাইরে আমরা যেই সোর্স থেকে ইয়েটা পাই, ডলারটা পাই বা রেমিটেন্সটা আসে, সেইটা বৈধ পথে অনেক ক্ষেত্রে আসে না, কারণ বাইরে যদি টাকা পাঠায় কেউ অন্য সোর্সে, সেই ক্ষেত্রে 2-4 টাকা বেশি পাই, ব্যাংকে 2-4 টাকা কম পাই, এটা একটা কারণ হয়। আজকে ডলার সংকটের কারণে জনগণের যে দুর্ভোগ হচ্ছে, এটা দেখেন 3টি জাহাজ আজকে 59 দিন যাবৎ বহির্নোঙরে নোঙর করে আসছে। শুধু এলসির বাকি ডলারগুলো পরিশোধ করতে পারছে না বলে 9 কোটি টাকা প্রতিদিন জরিমানা দিতে হচ্ছে। এই যে বাড়তি মূল্যে ভোজ্য তেলটা আসবে, ডালটা আসবে, অন্য পণ্যগুলো আসবে, নিত্য পণ্যগুলো, তখন এই বাড়তি টাকাটা কিন্তু আমাদেরকে বহন করতে হবে, জনগণকে যোগ হবে। এখন এই মূল্যস্ফীতি যেটা বৃদ্ধি হয়েছে, এর সাথে এইটা যখন যুক্ত হবে তখন আরও বৃদ্ধি হবে। আর নতুন করে কোনো এলসির ব্যাপার যখন আসছে, তখন অনেক জিনিস এলসি সরকারের একটা নিয়ম নীতির কারণে অনেক জিনিসকে আপনার নিত্য পণ্যের বাইরে রেখা এলসি করতে দিচ্ছে না, কিন্তু এগুলো দেশের মধ্যে ডিমান্ড আছে, আনা দরকার বলে আমি মনে করি। তো এই অবস্থায় মানুষের যদি মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা না যায়, একটা পর্যায়ে গিয়ে বিশেষ করে সরকার কিন্তু বলেছে যে রমজান মাসে যে দ্রব্যমূল্যের দাম বাড়ে, এবার আশা করি তার এই দাম বাড়বে না। এটা আমার মনে হয় যে যুক্তিসঙ্গতভাবে বলা নাই, সরকার চেষ্টা করুক। আমরা আশা করি যে দ্রব্যমূল্যের দাম না বাড়ুক, কিন্তু আপনার জাহাজ যখন 2 মাস ব্যাপী বহির্নোঙরে থাকে এলসির টাকা পরিশোধ না করার কারণে, ডলার সংকটের কারণে, তখন আমরা ধরে নিতে পারি যে ইতিমধ্যেই কিন্তু আমরা যে পরিসংখ্যান দেখেছি, সেই পরিসংখ্যানে রমজান শুরু হওয়ার 1 মাস 2 মাস আগে থেকেই ছোলা, ডাল সহ নিত্য পণ্যের দাম অলরেডি 12 থেকে 15% আছে যারা সরকারের দায়িত্ব হলো সেই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা। আসবো আপনার কাছে আবার নিশ্চয়ই। আমি একটু শুনে আসি, জনাব ইমরান সালি প্রিন্স, কয়েকটি বিষয় এসছে, যদি আপনি কিছু বলেন। জি, কয়েকটা বিষয় যেটা রেজাউল ভাই বলছিলেন যে ডলার সংকট, আজকে ডলার সংকটের কারণে উনি বলেছেন যে বহির্নোঙরে কতগুলো জাহাজ প্রায় কতদিন 59 দিন আপনার পড়ে আছে, প্রত্যেক দিন আপনার 20,000-30,000 ডলার করে আপনার এই ক্ষতিপূরণ দিতে হবে। এই পণ্যগুলো যখন খালাস হবে
তখন এই যে প্রতিদিনের $30,000-40,000 যে টাকা, এটা পণ্য সাথে মূল্যের সাথে যোগ হবে, যোগ হয়ে যখন বাজারে এটা আসবে তখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যে কয়েকশো গুণ বেড়ে যাবে, এইটা নিয়ন্ত্রণ করবে কে? সরকার কি সেখানে ভর্তুকি দিবে? আজকে ডলার সংকট তো শুধুমাত্র এই তেল, ভোজ্য তেল কিংবা আটা কিংবা ছোলার ব্যাপারে আসছে না, ছোট ছোট এলসি আপনার খোলা যাচ্ছে না। আমার এলাকায় আপনার এই যে ময়মনসিংহের হালুয়াঘাটে আপনার সেখান থেকে কয়লা আমদানি হয় ভারত থেকে, সেই কয়লা আমদানির জন্য যে এলসি খোলা হয় সেই এলসি পর্যন্ত খোলা যাচ্ছে না। তো এই যে কয়লা যখন আসছে না, আপনার ইটের ভাটাগুলোতে আপনার ইট পোড়ানো যাচ্ছে না, যে কারণে ইটের দাম বেড়ে যাচ্ছে। আপনার ইট ব্যবহৃত হয় আপনার কনস্ট্রাকশন কাজে, সেই কনস্ট্রাকশন কস্টও বেড়ে যাচ্ছে। তো একটার সাথে আরেকটা তো জড়িত। এই যে সরকারের যে এটা হলো একটা অব্যবস্থাপনা, তারা ডলার যে সংকট হবে তারা কি জানে না? অবশ্যই জানে, জেনেও তারা কিন্তু সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তো আজকে আরও যে বিষয় যে আমাকে রিয়াজুল কাউসার ভাই বললেন, দেশে নাকি চাল আমদানি করতে হচ্ছে না, খাদ্য আমদানি করতে হচ্ছে না। সরকারের রিপোর্ট এই বছরই 9,10,000 টন শুধুমাত্র চাল আমদানি, 11 লক্ষ টন। ওই তো না, এখানে আমি সরকারের আপৎকালীনভাবে করা হয়েছে এটা, না এটা করা হয়েছে স্টকের জন্য। ভাই গত বছরেও প্রায় 8 লাখ টনের উপরে আনা হয়েছে। তো তারা বলছে দেশে নাকি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ, আসলে কিন্তু বাস্তবিক অর্থে তা নয়। আজকে এই যে বাইরের থেকে যে চাল আনা হচ্ছে, উৎপাদিত চাল এবং এই চাল মিলিয়ে তারা বলছে সারপ্লাস, তারপর সারপ্লাস থাকছে না। আজকে এগুলো বলে তারা জনগণকে একটা জোড়া তালি দিয়ে একটা মানে সাফল্য দেখানোর চেষ্টা করছে। এখানে সাফল্য নয়, সাফল্যের আড়ালে একটা বোবা কান্না কিন্তু আজকে আছে। আজকে যেই বোবা কান্নাটা সারা দেশের মানুষের মনের মধ্যে, আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আজকে এতটাই আকাশচুম্বী যে এটা মানে চরম পর্যায়ে চলে গেছে। রিয়াজুল কাউসার ভাই বলেন এই মুহূর্তে নাকি বিদ্যুতের কোনো সংকট নাই এবং এখন নাকি কোনো লোডশেডিং নাই। আমি গত রাত্রে আমার গ্রাম থেকে এসেছি, 3 দিন থেকে আসলাম। এই ভরা শীত মৌসুমে এই ধরনের লোডশেডিং কখনো আমি দেখিনি। না, তাহলে মনে হয় অন্য কোনো বিশেষ কোনো কারণ না, সেটা শুধুমাত্র কি আমার এলাকাতেই হবে? আপনার অন্যান্য এলাকায় কেন হচ্ছে? আমি ধরলাম আমার বিশেষ কারণে আমার এলাকায় হচ্ছে, অন্য এলাকাতে কেন হচ্ছে? তো আজকে শীত মৌসুমে এরকম কিন্তু লোডশেডিং আমি কখনো দেখিনি। শীত মৌসুমে রাত্রে 8টার সময় চলে যাচ্ছে, রাত্রে 12টায় চলে যাচ্ছে, ভোর রাত্রে চলে যাচ্ছে। এখন আমি তো নিজের চোখে দেখে আসলাম, আমি অসত্য কথা বলি না। এখন এগুলো করে আসলে তারা যে আজকে যে প্রকৃত সংকট, তাদের যে অব্যবস্থাপনার কারণে, ওই যে আমাদের মহাসচিব বলেছেন, লুটপাট, দুর্নীতি, অব্যবস্থাপনা, চুরি, এইসবের কারণে দেশের যে একটা প্রকৃত সংকটকে তারা মানে সৃষ্টি হয়েছে, এই সংকটকে যে তারা আড়াল করতে চাচ্ছে। যে শতভাগ বিদ্যুতায়িত হওয়ার যে সাফল্য, কোথায় সেই শতভাগ বিদ্যুৎ? প্রকৃত অর্থে শতভাগ বিদ্যুৎ নয়। আপনার সেখানেও আপনার কিন্তু সেটারও কারচুপি করা হয়েছে। সেই শতভাগ বিদ্যুতের কথা বলতে গিয়ে আসলে শতভাগ বিদ্যুৎ উৎপাদন হয় নাই। তাই যদি হয়ে থাকে তাহলে আপনার এই মানে গরমের মৌসুমে যে আপনার লোডশেডিংটা হলো অসহনীয়, সেটা কেন? আমাদের সেই সক্ষমতা তৈরি হয়েছে, সেটা হয়তো এটাও আপনার মেকি। মানে আপনার জানেন যে যেসব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছিল তার প্রায় 60% বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি বসিয়ে রাখা হয়েছিল এবং সেখানে আবার ক্যাপাসিটি চার্জের নামে, না সেটি ভিন্ন আলোচনা, কেন ভিন্ন আলোচনা থাকবে? ক্যাপাসিটি চার্জের নামে যে টাকা দিতে হয়েছে, সেই ভাড়া দিতে হয়েছে, সেটি ভিন্ন আলোচনা। কিন্তু আমি যেটি বলছি, আপনার শতভাগ বিদ্যুতের দেশে কেন লোডশেডিং হবে আপনি বলেন? সেটি তখন লোডশেডিং হয়েছে আপনি বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি দরকার সেই জ্বালানি কিনতে আপনি পারছিলেন না, তার জন্য হয়েছে। কিন্তু আমার সক্ষমতা আছে। আপনি শতভাগ যে আপনি সক্ষমতার কথা বলছেন সেটার মধ্যেও কিন্তু মানে ফাঁকি আছে। আমি এই আলোচনা যদি আমি করতে চান আমি করতে পারবো, তথ্যভিত্তিক আলোচনা আমি করতে পারবো, সেইটাতে আমি এই মুহূর্তে যেতে চাই না, তাহলে অন্য আলোচনায় চলে যাবে। আমি এখন যেটা বলতে চাই যে আজকে এই যে ধরেন এই যে সরকার আসলে তো একটা মিথ্যাচার করছে সব জায়গাতেই, যে আপনার দেশে গণতন্ত্র কথা বলছে। কালকে ওবায়দুল কাদের সাহেব বললেন যে আমাদের দেশের গণতন্ত্র আমাদের মতো করে আমরা চালাবো, কোনো বিদেশিদের ফরমায়েশে এখানে গণতন্ত্র হবে না। আজকে এই কথা যে কেন বলছেন?
যারা নিজেরা গণতন্ত্রকে হত্যা করলো, গণতন্ত্রকে বন্দি করে রেখেছে, তারা আজকে বলছে নিজেদের মতো গণতন্ত্র। বাংলাদেশে আওয়ামী লীগের কি গণতন্ত্র, এটা স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ দেখেছে। এই যে দুদিন পরেই 25শে জানুয়ারি, আপনার 75-এর 15ই জানুয়ারি তারা একদলীয় বাকশাল কায়েম করে গণতন্ত্রকে তখন তো কফিন বাক্স বন্দি করেছিল। তো এইবার যে এই গণতন্ত্রের নামে তারা যে প্রহসনের নির্বাচন করলো, সেই নির্বাচন তো জানে বাংলাদেশে মানুষ আর আওয়ামী মার্কা গণতন্ত্র দেখতে চায় না। তারা বাংলাদেশের মানুষ প্রকৃত গণতন্ত্র দেখতে চায়, যেই গণতন্ত্রে মানুষ কথা বলতে পারবে, যেই গণতন্ত্রে মানুষ মুক্তভাবে রাজনীতি করতে পারবে, যেই গণতন্ত্রে মানুষ স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেই গণতন্ত্র বাংলাদেশের মানুষ দেখতে চায়। এবং সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই আমরা 10 দফা দিয়েছি এবং 10 দফার ভিত্তিতে আমরা আন্দোলন করছি। জি, অ্যাডভোকেট প্রিন্স ভাই গণতন্ত্রের যে কথাগুলি বললেন শুনতে খুব ভালো লাগে, আমারও ভালো লেগেছে। কিন্তু এই দলটি কি যখন সৃষ্টি হয় তখন কি গণতান্ত্রিক রীতিনীতিতে গঠিত হয়েছিল? বা এখন আমরা যেটা বলতে চাই, যে দলটির প্রতিনিধিত্ব করেন সেই দলে কি গণতন্ত্র আছে? বা গঠনতান্ত্রিক কোনো কাজ কি ওনারা করছেন না? আমরা দেখছি না যে দলের মধ্যে গঠনতান্ত্রিক রীতিনীতি মানা হয় না, যেখানে গণতন্ত্র নেই, তারা দেশের অন্য দলের বলার তো সুযোগ রাখে না। এবং আমরা এটা বইয়ের প্রকাশও দেখি না। দেখুন, এনে দুইটা প্রসঙ্গ এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে 2টা কাজ কিন্তু এই সরকার করতে পেরেছে। শতভাগ বিদ্যুৎ, আমরা শতভাগ বিদ্যুৎ বলবো না, কিছু কিছু জায়গায় কিন্তু সোলার সিস্টেম করা হয়েছে, যেখানে তার নাই বা চর এলাকা, নদী বাঙ্গান এলাকা সোলার সিস্টেম করা হয়েছে। আমাদের স্যার এটা ঠিক যে শতভাগ বিদ্যুতের আপনারা উদযাপন করেছেন, কিন্তু ডিস্ট্রিবিউশন ব্যবস্থাপনা কি উন্নতি হয়েছে? দেখুন, সব জায়গায় কি শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছেন? খাম্বাতে তারও দিতে পেরেছি, বিদ্যুৎ দিতে পেরেছি, না, যেখানে পারি না করেছি। ওনরা কি করেছে সেই আলোচনায় আমরা মনে হয় আমরা যদি না যাই, ওনরা যদি আমরা যতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি, উনি তো বলেছেন দেখেছেন বিদ্যুৎ নাই। আমরা কখন দেখি? এই যে বিদ্যুৎ যাওয়ার কি কোনো টাইম আছে? সন্ধ্যার নামাজের সময়, ইফতারের আগে বিদ্যুৎ চলে যায় কেন? কারা করে এটা বুঝতে হবে। এখানে ফাঁক ফুকুর আছে। কোথায় কোথায়? এই যারা এই কাজটা করেন আর কি, না এটি নামাজের আগে, ইফতারের আগে বিদ্যুৎ বন্ধ করে দেন। দেখুন, উনি এটা বলেছেন চাউল আমদানি। 80-র দশকে কিন্তু আমাদের প্রায় 40 লক্ষ মেট্রিক টন চাউল আমদানি করতে হতো। আজকে 2023 সাল, 80-র দশক থেকে এখন কিন্তু 1 ছটাক জমি বাড়ে নাই, বরং জমি কমেছে। না, যেটা হয়েছে একাধিক ফসল হচ্ছে না, এই যে একাধিক ফসল হচ্ছে বা হাইব্রিড হচ্ছে, সরকার ইনভেস্ট করছে না, ভর্তুকি দিচ্ছে না, কৃষকের উপর দাঁড়াচ্ছে না। নিশ্চয়ই। তারপরও আমরা দেখেছি কিছু কিছু এলাকায় 1-2 বছর পর আমাদের আমাদের কৃষকের, সেই জন্য কৃতিত্ব কৃষকের। আমাদের দেখুন, এই যে এখন যে বাংলাদেশের দানটা উঠেছে, সারা বাংলাদেশে বাম্পার ফলন হয়েছে। তারপরও প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকারের কাছে কিছু চাউল স্টক রাখতে হয়। ইতিমধ্যে 2টা দেশ থেকে 6 লাখ মেট্রিক টন, 11 লাখ মেট্রিক টন কিন্তু সরকার মজুত রেখেছে। কেন সারা বিশ্বে কিন্তু এখন খাদ্যদ্রব্যের টাকাল যাচ্ছে। যদি আমার দেশের কোনো একটি অংশে প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে যদি যুদ্ধ পরিস্থিতি আছে, না যুদ্ধ না, আমাদের প্রাকৃতিক কারণটাই হয়, বা আমরা ইউক্রেন রাশিয়ার জন্য আমাদের যদি আমাদের মাল আসতে না পারে, আবার ওনারা যেটা পছন্দ করেন স্যাংশনটা, ওই কারণে যে মাল আসতে পারে, সরকারকে তো দেখতে হবে সাধারণ মানুষের মৌলিক যে বিষয়টা, অন্ন বস্ত্রটা ঠিক আছে কিনা, খাদ্যটা ঠিক আছে কিনা, এটা করতে হবে। ঠিক আছে, কিন্তু দাম অনেক বেশি। এটা দেখুন, এই যে আবার একটা কথা বলেছেন এলসির কথা, দেখুন এলসি হওয়ার পরে তো মাল আসে, তাই না? এলসির জন্য তার কোনো মাল পোর্টে আটকে থাকে না। নিশ্চয়ই এসছে। দেখুন, অ্যাডভোকেট রেজাউল যেটি বলেছে, এটি পত্রিকার পাতায় খুব বড় করে ছাপা হয়েছে। এটি হয়েছে। আমাদের 1-1.5 কোটি লোক এখন বিদেশ থাকে, এদের পাঠানো ডলার কিন্তু একটা বিরাট সম্পদ আমাদের জন্য। সরকার 2% থেকে 2.5% দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে। তারপরও কোনো লোক, কোনো দল তাদেরকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর জন্য উৎসাহিত করছে।
এই সময় দলের কথা কেন বলছেন? না, এটা আমরা দেখেছি দলের কথা কেন বলছেন? মানুষ আপনার ভাইও যদি বিদেশে থাকে, যিনি টাকা পাঠান নানা কারণে, এটা তো সত্য কথা যে কিছু কিছু জটিলতা থাকে, কিছু কষ্ট স্বীকার করতে হয় ব্যাংকে পাঠাতে গেলে। অনেক জায়গায় ব্যাংকিং সিস্টেমও ভালো নাই। কোনো দেশ নাই যেখানে বাংলাদেশি চ্যানেল নাই। বাংলাদেশি চ্যানেলের মধ্যে টাকা আসতে পারে, কিন্তু আমরা ব্যাংক লাগে না, বিভিন্ন সংস্থা কিন্তু টাকা পাঠাতে পারে। যদি এটাতে টাকা প্রপারলি আসতো, আমাদের রেমিটেন্স আরো বাড়তো। কিন্তু আমরা দেখেছি এটাও অনেকে রাজনৈতিকভাবে দেখছে, যার জন্য মাঝে মাঝে আমাদের রেমিটেন্সটা কম হয়ে যায়। তারপরও পর্যাপ্ত আসছে, কেন বৈশ্বিক যেটা বিপর্যয়, এটা কাটায় ওঠার জন্য। দেখুন, আমি আরেকটা কথা বলতে চাই, এই যে প্রিন্স ভাইরা একটা দল করেন, একটা দল সরকারের বিরুদ্ধে কথা বলতেই পারেন, অনেকগুলো অভিযোগ করতে পারে, বলেছেন না, অনেক অভিযোগ করেছেন সরকারের বিরুদ্ধে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই অভিযোগটা যদি রাষ্ট্রের বিরুদ্ধে হয়, এটাকে দুঃখজনক। আপনারা তো লক্ষ্য করে দেখেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে জাতিসংঘে ভাষণে 2টা পয়েন্ট বলেছিলেন, আমরা বিশ্বে এখন যুদ্ধ চাই না এবং আমরা কোনো স্যাংশন চাই না। এতে বিশ্বের যে স্বাভাবিক চলমান অবস্থাটা নষ্ট হয়ে যায়, অনেক দেশ অনেক কিছু পায় না, এটার প্রভাব পড়ে আমাদের দেশে পড়ছে। এই স্যাংশনে নিত্য প্রতিদিন বেড়েছে। এই স্যাংশন আসলো কেন? দেখুন, এটা অনেক দেশে কিন্তু এটা প্রচলিত আছে। না, সেটি আছে, কিন্তু যেই আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাবের উপরে যে স্যাংশনটা এসছে, দেখুন আমাদের তো সুনির্দিষ্ট কিছু মন্ত্রী আসছিলেন ডোনাল্ড লু, উনি তো বলেছেন যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল সেই পরিস্থিতি উন্নতি হয়েছে, তারা পুনর্বিবেচনা করছেন। রাইট, সেটি আসার কথা, কিন্তু যে কারণে দিল না, সেটা অবশ্যই উন্নতি, একসময় আমরা সেটা ফিরে নিতে পারবো। কিন্তু কোন দল এখনো হুমকি দিচ্ছে আরো স্যাংশন আসতে পারে। আরো স্যাংশন যদি ওনারা লাইক করেন, পছন্দ করেন, ইনভাইট করেন, দেশ তো বাংলাদেশে কি পরিমাণ ক্ষতি হতে ভেবে দেখেছেন? বা যেসব সেক্টরে ওনারা চাচ্ছেন, সেক্টরটা আমি বলতে চাই না, সেই সব সেক্টর যদি অচল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বাংলাদেশের চিত্রটা কি হবে? এটা মোটেই কাম্য না। দেখুন, এখানে ভর্তুকির প্রসঙ্গে এসেছে যে সরকার, দেখুন সরকার কিন্তু এখনো 1 কোটি পরিবার, মানে 5 কোটি লোকের প্রণোদনা দিচ্ছেন। 10 টাকার চাউল, 30 টাকার চাউল, এই যে দিচ্ছেন, সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে না? বয়স্ক ভাতা, বিধবা ভাতা যে দিচ্ছেন, সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে না? সেটি আপনি দিচ্ছেন, আপনি কি চান দেশের 16 কোটি লোকের ভর্তুকি দেওয়া হোক? সেটা তো নিশ্চয়ই না, কিন্তু কোন দেশে এটা হয়? হ্যাঁ, সরকার সেই বিবেচনায় এটা করছেন। আপনারা যে বলছেন সাধারণ মানুষের কষ্ট, কিন্তু অবশ্যই সরকার সেটা বিবেচনা রাখছেন। অ্যাডভোকেট কাসার, আপনি যেটি দিতেন, যেখানে আপনি আগে ভর্তুকি দিতেন, সেখান থেকে আপনি ভর্তুকিটা তুলে নিয়েছেন। তার মানে কি? তার মানে বোঝা যায় যে আপনার এই ভর্তুকি টানার আর অবস্থা নাই, টানতে আপনি চান না। বুঝতে হবে কোন সেক্টরে। আমি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তারা যেই তেল গ্যাস আনবে, তাদের ওই রেটে তারা নেবেন, ওখানে সরকার দিতে যাচ্ছে না। কিন্তু সরকারের দায়িত্ব সাধারণ মানুষের যেন কোনো ভোগান্তি না হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস যেন আমার মনে হয় যে আপনার উৎপাদন খরচ যদি আপনি 2.5 গুণ বাড়িয়ে দেন, তাহলে তো উৎপাদিত সেই পণ্যের দামও 2.5 গুণ বাড়বে। উৎপাদনে সহায়ক যে গ্যাস, সেটার খরচ একই কথা, একই কথা। আপনি যখন উৎপাদন খরচ, গ্যাসের খরচ বাড়বে, সেটা তো হবে। আমার মনে হয় এই প্রসঙ্গে আবার অন্য একটু প্রসঙ্গে যাই, আপনার সাথে একটু শুনে আসি। অ্যাডভোকেট রেজাউল, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব। আমি যে জিনিসটা বলতে চাই, খাদ্য আমদানি, আমার মনে হয় যে এইটা একটা সঠিক কাজ করেছে। কারণ কোন দুর্যোগ যদি ইনকেস আসে বৈশ্বিক কারণে বা আমাদের না, তাছাড়াও নির্দিষ্ট একটি দেশের জন্য নির্দিষ্ট পরিমাণ খাদ্য মজুদ রাখতেই হবে। আমরা যখন 7.5 কোটি লোক ছিলাম, তখন আমাদের দানাদার খাদ্য উৎপাদন হয়তো 1 কোটি টন। আজকে আমরা 16-17 কোটি মানুষ, আমাদের উৎপাদনের জমি কমলেও আমরা কিন্তু 4.5 মানে 4.5 কোটি টন দানাদার খাদ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। এটা কাউসার ভাইদের সাফল্য, এটা আমি বলবো না, কারণ 80-র দশক থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। ইউরিয়া সারের প্রথম ভর্তুকি কিন্তু জাতীয় পার্টির নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ দিয়েছে, এবং সেই ভর্তুকির ধারাবাহিকতায় কাউসার ভাইরা এটা এসছে। এবং বরেন্দ্র অঞ্চল একসময় ছিল হলো আপনার মানে মঙ্গা এলাকা। এই মঙ্গা এলাকার মধ্যে একটা কৃষক সমিতি করে নামমাত্র মূল্যে 1.50 কোটি টাকার ডিপ টিউবওয়েল দেওয়ার পরে
আজকে কিন্তু সেখান থেকে মঙ্গা দূর হয়েছে এবং দেশের টোটাল যে উৎপাদন দানাদার খাদ্যের সেই উৎপাদন বেড়েছে। কাজে এইটার সাফল্য একেবারে আওয়ামী লীগের না, এই সাফল্য অনেক দিন যাবত হয়ে আজকে এই পর্যায়ে আসছে 1 কোটিতে 47। আমি আরেকটু এলসির ব্যাপারে আমি একটা কথা সর্বশেষ 2006 সালে 566,000 কোটি টাকা না এলসির ব্যাপারে বলি। কাউসার ভাই যে বললে এলসি করার পরে মাল আসে, এটা বাস্তব সত্য, কিন্তু এলসিটা করা হয় ব্যাংক থেকে টোটাল মূল্যে 20 বা 25% মূল্যে, বাকি 80 বা 75% মূল্য পণ্য যখন বন্দরে আসে তারপরে ডলার ব্যাংক টু ব্যাংক পরিশোধ করে। এই যে 3টি জাহাজ আটকে আছে সেটা কিন্তু ওই মূল্য ডলার ওই ডলারটা পরিশোধ করতে পারছি না বললেই আজকে আমাদের জরিমানা পোষতে হচ্ছে। কাজে এলসি করলেই সমস্ত মূল্য পরিশোধ হয়ে যায়, এটা সঠিক নয়। ব্যাংক গ্যারান্টি থাকে তো এর মধ্যে, ব্যাংক গ্যারান্টি ভিন্ন, মানে ভিন্ন জিনিস যে আসে আমাদের ওই আলোচনা গেলে দীর্ঘ হয়ে যাবে। একটু শুনতে চাই সৈয়দ ইমরান সালিহ প্রিন্স। আমি দুটো জিনিস করব, শেষ পার্টে আছি, বেশি আলোচনা করতে পারবো না। এক নম্বর একটি বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে আজকে ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনে বিএনপি নেতাদের ব্যর্থতার জন্য টপ টু বটম পদত্যাগ করা উচিত। দেখুন, আমি জানি এই প্রশ্নটা আপনি আমাকে করবেন, তো আসলে ওনাদের পদত্যাগ দাবি যখন জনগণ করছে তখন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং একটা হাস্যরসের সৃষ্টি করার জন্য তারা বিএনপি নেতাদের পদত্যাগের কথা বলছেন। আমরা ওনাদেরকে বলতে চাই, এই যে আন্দোলনকে ব্যর্থ করার জন্য গত 15 বছর যাবৎ তারা গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করে, দমন পীড়ন করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে বাংলাদেশকে তারা একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। আপনি তাদের গুম খুনের কারণে র্যাবের উপরে স্যাংশন, উনি বলেছেন যে আরও নাকি স্যাংশন আমরা কোনো দল নাকি আনার চেষ্টা করছে। কোনো দল নয়। আজকে আপনারা যে মানবাধিকার লঙ্ঘন করছেন, আপনারা যে নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন করছেন, নির্বাচনের নামে প্রহসন করছেন, দেশকে মানে দেশের যে গণতান্ত্রিক চরিত্র এটাকে তারা যে আপনার নির্বাসনে পাঠিয়েছে, সেই কারণে তো বিশ্ববাসী সোচ্চার। আর তিনি বলেছেন বিএনপি নাকি যখন গঠন হয় এটা নাকি গণতান্ত্রিক রীতিনীতি ছিল না। আমি উত্তর দিই, বিএনপি সম্পূর্ণ গণতান্ত্রিক রীতিনীতি মেনেই আপনার ক্ষমতা থেকে রাজনৈতিক দল হতেই পারে। আপনাদের ব্যর্থতার কারণে 75-এর 15ই আগস্ট এবং পরবর্তী যে ব্যবস্থা সেটা আপনাদের ব্যর্থতার কারণে হয়েছে, আপনাদের অযোগ্যতার কারণে হয়েছে। আর উনি বলেছেন আমাদের দলে নাকি কোনো গণতন্ত্র নাই। আমাদের দলে সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় আমরা দল পরিচালনা করছি। আমাদের তৃণমূলের সম্মেলন থেকে আমরা একটা উপজেলা সম্মেলন করতে যাই, সেখানে আওয়ামী লীগের নেতারা পুলিশের প্রোটেকশনে আপনার মঞ্চ পুড়িয়ে দেয়, প্যান্ডেল ভেঙে দেয়, আমাদের নেতাকর্মীদের বাড়িতে গ্রেপ্তার করে। দেশে কি সম্মেলনের কোনো পরিবেশ আছে? হ্যাঁ, পরিবেশ আছে, সেটা হলো আওয়ামী লীগের জন্য, আর কারোর জন্য নয়। আর আপনি আরেকটি প্রশ্ন আমাকে করেছিলেন প্রিন্স, আমি একটু পাঞ্চ করি, ছোট্ট একটু বিষয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আজকে মহাসচিব আরও বলেছেন যে কারাগারেও অমানবিক আচরণ করা হচ্ছে বিএনপির নেতাদের বিরুদ্ধে। আসলে কি এটা কি অবশ্যই কথার কথা নয় নাকি এটা মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে কারাগারে? আপনার কারাবিধি যে নিয়ম নীতি আছে, যে একটা কারারক্ষীকে আপনার কতক্ষণ আপনার মুক্ত করে রাখা যাবে, কোন জায়গায় রাখা যাবে, সেইটুক পর্যন্ত বিএনপির নেতাকর্মীদেরকে দেওয়া হচ্ছে না। ডান্ডা বেরি পরিয়ে রাখা হচ্ছে। আমাদের নেতারা জেলে থাকা অবস্থায় তাদের বাপ মা যখন মারা যায়, তারা যখন বের হচ্ছে ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে জানাজা পড়াতে হচ্ছে। তারা ডান্ডা বেরি পড়ার কারণে বাপ মাকে কবরস্থ করতে পারছে না। আপনার জেলখানায় যে পরিস্থিতি, আপনি জেলখানায় তো বললাম তো, সেখানে আপনার নেতাকর্মীদেরকে লক আপে থাকতে হচ্ছে প্রায় সর্বক্ষণ। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদ, মির্জা আব্বাস প্রথম সারির রাজনীতিবিদ, 5 দিন তাদেরকে ফ্লোরে শুয়ে রাখা হয়েছিল 5 দিন, এবং তাদেরকে কোনো ডিভিশন দেওয়া হয় নাই। আমাদের যে আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা, তাকে আপনার 2 সপ্তাহ কোনো ডিভিশন দেওয়া হয় নাই, লকআপে রেখে দেওয়া হয়েছিল। সারা আমাদের নেতা কর্মী যারা আছে, নিরীহ নেতা কর্মী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে লকআপে রাখা হচ্ছে, অসুস্থ হলে চিকিৎসা দেওয়া হচ্ছে না, তাদেরকে একটা হয়রানির মধ্যে, জেলখানার মধ্যে একটা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে আওয়ামী লীগ। অ্যাডভোকেট কায়সার, দুটো প্রশ্ন আপনার উত্তর আমি অবশ্যই চাইব আপনার কাছ থেকে। এক হলো এই কারাগারে যে অভিযোগটি করেছে এটি আপনার কাছ থেকে শুনতে চাই। 2, আর প্রিন্স ভাইয়ের অন্য কথার উত্তর নিশ্চয়ই আপনি বলবেন। আমরা যারা রাজনীতি করি, জেলখানা আমাদের সেকেন্ড হাউস।
এই যে অভিযোগগুলি করলেন, কিন্তু 15 বছর যাবত তো নাই আর সেকেন্ড হোম। আমাদের অভিজ্ঞতা আছে জেল আসছে কামিং সুন, আমরাও জেল খেটেছি। জেলখানা কিন্তু আমাদেরও কিন্তু সরকারি দলের লোকজন জেলখানায় আছেন। জেলখানা সম্পূর্ণ জেল কোড দ্বারা রাজনৈতিক কারণে না, জেল কোড দ্বারা পরিচালিত হয়। এর বাইরে যাওয়ার জেলারদের কোনো সুযোগ নাই। আপনি যা দেখেন ওনাদের দুই একজন নেতা ডিভিশন পাওয়ার আগে সাধারণ সিলেট ছিলেন, কিন্তু সেটা করতে একটা অর্ডার যেতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। না কিন্তু এখানে এই ধরনের আছেন না, অবশ্যই এরশাদ সাহেবকে কিভাবে রেখেছিলেন আমরা যেতে চাই না। আমি শুধু বলতে চাই মানে কাসের ভাই, জেল কোডে চলতে গেলে আমার কাছে খুব অবাক লাগলো যে একজন মুক্তিযোদ্ধা, তাকে কি একদম আদালত থেকে অর্ডার যাওয়া লাগবে? মুক্তিযোদ্ধার হতে এমনি পাবে। আচ্ছা, উনি যদি নিগৃহীত হয়ে থাকেন, উনি কি কোর্টকে সেটা জানিয়েছেন যে আমাকে এই সুযোগটা দেওয়া হয়? বলার পরে কোর্ট ডিরেকশন দিয়েছে, শুনেন নাই অভিযোগটা? আপনি একজন সাবেক এমপি কোনো কোর্টের অর্ডার লাগে না, জেলখানায় ঢোকার সাথে সাথে তাকে ডিভিশন দেওয়ার আপনার বিধান আছে। এটি তো জেল কোর্টে আছে, কারা ডিভিশন পাবে তার জন্য আদালতের জন্য না দিয়ে লাগবে না। 5 দিন মেঝেতে শুয়ে রাখা হয় আরেকটি বিষয়, শীতের মধ্যে আরেকটি বিষয় সাধারণ সেলের মধ্যে যেটি বলেছেন, এটি অবশ্য আমরা পত্রপত্রিকায় দেখেছি, পুরনো ঘটনা, তারপরও যেটি খুব স্পর্শকাতর ছবি প্রকাশ করেছে দেশের একটা মানে দৈনিক প্রথম আলো, যে মা বা বাবার লাশের জানাজা করছে। এটা যেটা বলেছেন, আমি শুধু বলতে চাই কি 4টি ঘটনা ঘটেছে। জেল কর্তৃপক্ষের জেল কোর্টের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কে কোন অপরাধে আসামি, সাজাভুক্ত না হাজতি, একদমই শেষের ওইটার দিকে উপর আছে। ডিপেন্ড করে সে কিভাবে বের হবে, তাকে কিভাবে কোর্টে নেওয়া হবে, বা বেরোলে কিভাবে জানাজা নেওয়া যাবে, এটা কিন্তু কোনো নির্দেশ হয় না। এমনকি একজন ছেলের বাবা মারা গেছে, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি পর্যন্ত। এটা যদিও দৃষ্টিকূট, কিন্তু আমার মনে হয় যদি এই ধরনের হয় আইন পরিবর্তন করতে হবে। না, আইনের মধ্যে থেকেও কি অতি উৎসাহীরা কিছু কাজ করছে? ভাই আমি একটু প্রশ্ন করতে চাই, তাহলে এর আগেও কিন্তু যারা জেলে ছিল তাদের বাবা মা যখন মারা গেছেন বা যাদের কারো প্যারোলে গিয়েছে, তাদের কিন্তু হাত করা পড়ানো হয়নি, ডান্ডা বিড়ি পড়ানো হয়নি, তারা কিন্তু সেখানে জানাজায় অংশগ্রহণ ইমামতি করেছে, এমনকি কবরে নেমে তার বাবা মার লাশ কবরে নামিয়েছে। এবার হচ্ছে আপনার তাদেরকে ডান্ডা বেড়ি তো খোলাই হয়ে যায়, যে কারণে কবরেও তারা নামতে পারে না। ডান্ডা বেড়ি কারা পায়? কিন্তু ডান্ডা বেড়িটা আপনি ধরেন এই যে শ্রীপুরের যে নেতাকে ধরা হয়েছে একটা মিথ্যা মামলায়, তাকে ধরা হয়েছে, এবং মামলার যিনি আসামি যিনি মানে বাদী, তিনি বলেছেন যে এই লোকের নাম তো আমি মামলায় দেই নাই, আমি তো দেখি নাই যে সেই ঘটনা ঘটেছে। সেটি ভিন্ন মানে প্রশ্ন, কিন্তু যদি মারাত্মক বা খুব দুর্ধর্ষ আসামি হয়ে থাকে, ভাই রাজনৈতিক গায়েবী মামলা, এই যে 10ই ডিসেম্বরের আগে সারা বাংলাদেশে যে গায়েবী মামলা করেছিল, সেই মামলায় আপনার এই আমাদের নেতা গ্রেফতার হয়েছে। আমি জানতে চাই গায়েবী মামলা কি লেখা থাকে এটা রাজনৈতিক মামলা? অবশ্যই রাজনৈতিক মামলা লেখা থাকে, অবশ্যই তার উপর নির্ভর করে কোন আসামি। না, এটা একটা জেল কোডের বিধান আছে, বের হলে জামিনে বের হলে কি হবে, এটা জেল কোডের একটা বিধান আছে। আপনার কাছ থেকে এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার, আপনি নিজেও মানে আইনজ্ঞ, একটু শুনতে চাই। এই ব্যাপারটা হলো যে আপনার যারা পেরোলে বের হবে তাদের একটা জেল কোডের বিধান আছে। অনেক ক্ষেত্রে সেই বিধানটা পালন করা হয়, অনেক ক্ষেত্রে জিনিসটাকে মানবিক কারণে দেখা হয়, অনেক ক্ষেত্রে কি জানি কয় ডান্ডা বেরির ব্যাপারটা অ্যাভয়েড করতে পারে। এবং ধারাভিত্তিক মামলাতে উনি কোন ধারায় অভিযুক্ত, সেই অভিযুক্তর ভিত্তিতে ওনার বাহির কিভাবে হবে সেটার একটা কোড আছে। আর এটা হলো যে হ্যান্ডকাপের ব্যাপারে যখন এই জাতীয় ইয়েতে হয়, একটা মানবিক কারণে 2 হাতে হ্যান্ডকাপ না লাগিয়ে 1 হাতে রাখা হয়, এরকম অনেক ইতিহাস এবং অনেক নজির আছে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যে আইন যাই থাকুক, একটা সামাজিক এবং বিবেচনা, মানবিক বিবেচনা করে সেই ক্ষেত্রে মা বাবা মারা যাওয়ার পরে তখন কিন্তু এই লোকটা পালিয়ে যাওয়ার ব্যাপার না, এটা মানবিকভাবে দেখা উচিত এবং ওইভাবে এটা বিবেচনা করা উচিত। মানে দিলেন না, এই বিষয়টা তো বিষয় সাইডার ইয়ার সাথে না, মানবিক ব্যাপার, মানবিক না ভাই, মানবিক বিষয় কোন সরকারের সময় ছিল না। যখন হুসাইন মোহাম্মদের সাথে জেলখানায় নেওয়া হলো, তখন ওনাকে কোন ইয়ের মধ্যে 27 বিলুরুম হওয়ার পরে পিজি হাসপাতাল আনা হয় নাই, তখন মানবিকতা ছিল না। মানবিকতার ব্যাপার অনেকেই লঙ্ঘন করছে। অ্যাডভোকেট রেজাউল, আমি একদম স্পেসিফিকলি আপনার কাছে শুনতে চাই যে এই ঘটনা আমরা যেটি দেখলাম, এর আগের কোন কোন মানে ইয়ার সময়, সরকারের সময়
এরকম ডান্ডাবেড়ি পরিয়ে রাজনৈতিক নেতাদের এভাবে প্যারোলে মুক্তি দেওয়া জানাজায় নিয়ে যাওয়া হয়েছে? জানা যায়। আমি স্পেসিফিকলি শুনতে চাই। আমি কিন্তু ব্যাপারটা আপনাকে একদম স্পেসিফিক প্রথমবারই বলেছি, এটা নির্ভর করবে যে আসামি, সে আসামি কোন অভিযোগে অভিযুক্ত তার উপর। না, আমরা এক মিনিট, একজন যদি জঙ্গি এবং সেটি তো ক্লিয়ার, সেটি ক্লিয়ার যে সর্বোচ্চ আদালত এবং জেল কোড নির্ভর করবে হলো আপনার ওনাকে গায়েবী দেওয়া হোক আর দেওয়া হোক, কি দেওয়া হয়েছে এটা পরের চ্যাপ্টার, কিন্তু এফআইআর কি আছে সেটা ডিপেন্ড করে। মিথ্যা থাকলেও উনি ওই মিথ্যা অভিযোগে জেলখানায় আছেন। শেষ করতে হবে, আমার সুযোগ প্রমাণ হতে হবে। আমার টাইম নাই, একদম বলেছে যে তিনি এই মামলা করেন নাই, তাকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নেওয়া হয়েছে। এরকম অনেক গায়েবী মামলা হয়েছে। শেষ করতে হবে, আমার হাতে আর সময় নেই, প্লিজ। না, আমার বক্তব্য হলো টোটালি যে জিনিসটা, এটা জেল কোড অনুসারে যাই থাকুক না কেন, মা বাবা যখন মারা যায় তখন কিছু মানবিকতা এই জায়গার মধ্যে দেখানো উচিত, যেটা কাপাসিয়া সহ বিভিন্ন আরো 2-3টা ঘটনার মধ্যে করা হয় নাই। ইচ্ছা করে করতে আমার মনে হয় পারতো। পেয়ে গেছি একেবারে 10 সেকেন্ডে। আজকে আওয়ামী লীগ এই যে শাসন চালাতে গিয়ে তারা যে চরম একটা ফ্যাসিবাদী শাসন চালাচ্ছে, এই যে আলোচনাটা করলাম তারই এটাও কিন্তু বহিঃপ্রকাশ। এখন আজকে এই দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ওবায়দুল কাদের আপনাদের পদত্যাগ চেয়েছে, আমরাও পদত্যাগ চেয়েছে, সাহেবের পদত্যাগ চাই, প্রধানের পদত্যাগ চাই, কারণ ওনারা হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের সবচেয়ে বড় বাধা। জি প্লিজ। গত 14 বছরে বিএনপি এমন কোন আন্দোলন দাঁড় করাতে পেরেছে যেখানে সেই কারণে আমাদের বলেছেন যে এদের কাছ থেকে আন্দোলনের আশা করা যায় না, জনগণ তাদের পাশে। আমরা যাই সমাবেশ করেছি, আপনাদের এই আলোচনা আর সুযোগ নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাসার, অ্যাডভোকেট রেজাউল ভূঁইয়া এবং সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।